আসসালামু আলাইকুম। এসএসসি 27 কিংবা এসএসসি 28 ব্যাচের ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে গোল্ডেন একাডেমিতে স্বাগতম। তো আজকে তোমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 এর লেসন অন যে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে, মাইটি দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। আমরা যারা এই মেহেরজান গল্প বলি, তো মেহেরজান গল্পটা তোমাদের তোমরা জানো যে অনেক গুরুত্বপূর্ণ। ওটা অনেক পরীক্ষা আইছে, অনেক বোর্ড পরীক্ষা আইছে। তো ওই প্যাসেজটা আজকে আমরা ওই প্যাসেজটা অনুবাদ শিখবো। তারপরে আমরা কি কি করবো ভাইয়া? তারপরে আমরা এমসিকিউ এবং বোর্ড কোয়েশ্চেন সেলফ সলভ করব। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা করব কি, যে মূল প্যাসেজটা আমরা পড়ে অনুবাদ করে পড়ে নেব। তারপরে আমরা করব কি, যে এটার যে আগে বোর্ডে যেসব এমসিকিউ আসছে সেগুলো সলভ করব, হাতে কলমে একেবারে সলভ করব। তারপরে করব সিকিউ সলভ করবো, অর্থাৎ প্রশ্ন সলভ করবো, এসকিউ। তো যাই হোক, তো দেখো তোমাদের ইউনিট 2 তে ইউনিট 2 নামটা হলো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে কি ভাইয়া? ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন। তো এর লেসন অনে প্রথম পার্টে আছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। তাহলে এখানে এইটা বলতে তোমরা কি বুঝতেছো ভাইয়া? দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এর গ্রিড লোভটা বোঝাবে। মাইটি রিভার্স এর মানে ভয়ঙ্কর একটা রিভার্সের নদীর লোভ। নদীর কোনো লোভ থাকে? থাকে না। কিন্তু নদীর লোভ বলতে বোঝাচ্ছে যে নদী যেভাবে মানুষের ধন সম্পদ মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, তাহলে এখানে তাকে সেই অর্থে লোভটা দিচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, আমরা মূল প্যাসেজ চলে যাই। মূল প্যাসেজে আছে কি দেখো, প্রথমে আছে মেহেরজান লিভস ইন এ স্লাম। তো দেখো ভাইয়া, মেহেরজান লিভস ইন এ স্লাম, মেহেরজান বসবাস করে ইন এ স্লাম। স্লাম মানে কি? স্লাম মানে বস্তি। তো এই গুরুত্বপূর্ণ যেসব শব্দ আছে এগুলো তোমরা মুখস্থ করে নেবে, আমি লিখে দিচ্ছি, তারপরে তোমরা মুখস্থ নেবা। যেমন একটা আছে কি, এই যে স্লাম। স্লাম মানে কি? স্লাম মানে বস্তি। বস্তি। অন দ্য সিরাজগঞ্জ টাউন ইন প্রোটেকশন ইমব্যাকমেন্ট। তাহলে এখানে বলছে সিরাজগঞ্জ মানে একটা জায়গার নাম, টাউন মানে শহর, প্রোটেকশন মানে প্রতিরক্ষা, এমব্যাকমেন্ট মানে কি? বাঁধ। তো এখানে বলছে যে সিরাজগঞ্জ শহরে যে প্রতিরক্ষা বাঁধ আছে, একটা শহর সিরাজগঞ্জ শহর আছে, সেই শহরের যে প্রতিরক্ষা বাঁধ আছে, সেই প্রতিরক্ষা বাঁধের উপরে একটা বস্তিতে মেহেরজান বসবাস করে। তারপর বলছে দ্য উইসপারিং উইন্ড। উইসপারিং মানে কি? ফিসফিসানি। মানুষ ফিসফিস করে কথা বলে না? ডোন্ট উইসপার। তো ফিসফিস করে কথা বলে, সেই ফিসফিসানি বাতাস। উইন্ড মানে কি? বাতাস। আমরা জানি উইন্ড মানে বাতাস। তো দ্য উইসপারিং উইন্ড মানে ফিসফিসানি বাতাস ফ্রম দ্য রিভার যমুনা। কোত্থেকে আইছে? ফ্রম দ্য রিভার যমুনা। যমুনা থেকে আসা যে ফিসফিসানি বাতাস সেটা বোঝাচ্ছি। সেটা মেক্স দ্য ফায়ার আনস্টিড, মানে সে রান্না করতেছে, যে রান্না করার সময় তার যে ওই যে আগুন, চুলার আগুনটা, উনুনের আগুনটা, ওই আগুনটা আনস্টেডি করে দিচ্ছে, অর্থাৎ অস্থির করে দিচ্ছে। অস্থির করে দিচ্ছে কোনটা? এই যমুনা নদী থেকে আসা যে ফিসফিসানি বাতাস, সেটা মেহেজানের যে উনুনের আহ, আগুন, সেটাকে অস্থির করে দিচ্ছে। তবে এখানে বলছে দ্য ডান্সিং ফ্লেম। ফ্লেম মানে কি? অগ্নিশিখা। অগ্নিশিখা বোঝো ভাইয়া? অগ্নিশিখা মানে তোমরা দেখে থাকবা, আহ যদি গ্যাসের মানে রান্না করার সময় উনুনে মানে আগুন ধরালে আগুনের উপরে একটা লাল একটা মানে শিখা, লাল একটা জিনিস এরকম করে বানায় না? ওইটা হলো সেই তোমার অগ্নিশিখা। ফ্লেমস। দ্য ডান্সিং ফ্লেমস। ফ্লেমস মানে বুঝলাম অগ্নিশিখা। তাহলে এই যে ডান্সিং, ডান্সিং মানে কি? নৃত্যরত, মানে নাচতেছে এরকম, ডান্স করে না সেরকম ডান্স করছে। তো এখানে ফ্লেমটা তোমাদের গুরুত্বপূর্ণ, ফ্লেমটা পড়ে নেবে ভাইয়া। ফ্লেম, ফ্লেম, FLAM। ফ্লেম মানে কি? অগ্নিশিখা। অগ্নিশিখা, হয়তো বানান ভুল গেছে, তোমরা ঠিক করে নিয়ে নে। অগ্নিশিখা। যাই হোক, এবার উইসপারিং মানে কি? ফিসফিসানি। উইসপারিং মানে ফিসফিসানি। ফিসফিসানি। এমব্যাকমেন্ট মানে বাঁধ। এমব্যাকমেন্ট মানে এমব্যাকমেন্ট মানে কি? বাঁধ। আর কি আছে তোমার? রিমাইন্ড। যাই হোক, দেখো এবার আনস্টেডি তো লিখে নিবা যে অস্থির। এবার দ্য ডান্সিং ফ্লেম মানে
নৃত্যরত যে অগ্নিশিখাটা, এই যে অগ্নিশিখাটা নাচতেছে, কেন নাচতেছে? কারণ অগ্নিশিখাটা এরকম নাচতেছে। তো এই অথরটাই সে একটু মানে রসিকতার সহিত বলছে যে এই যে নৃত্যরত অগ্নিশিখা, রিমাইন্ড, রিমাইন্ড মানে কি মনে করিয়ে দেওয়া, রিমাইন্ড মানে কি, সরি ভাইয়া, রিমাইন্ড মানে কি মনে করিয়ে দেওয়া, মনে করিয়ে এ হচ্ছে কেন বারবার, রিমাইন্ড মানে কি ভাই, মনে করিয়ে দেওয়া, নিজে মনে করে একরকম, আর রিমাইন্ড মানে কাউকে মনে করিয়ে দেওয়া, এটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া, এটা নিজে কাজ না করে অন্যকে করায়। তো এই ডান্সিং ফিল্মটা নিজে কাজ করতেছে না, রিমাইন্ড মনে করাই দিচ্ছে মেহেরজান অফ, মেহেরজান, মেহেরজানকে মনে করাই দিচ্ছে অফ দ্য টার্মোইল ইন হার লাইফ, তার জীবনের যে অশান্তি, টার্মোইল মানে কি ভাই, অশান্তি, বাধা বিপত্তি, উত্থান পতন, অনেক কিছু হয়। টার্মোইল গুরুত্বপূর্ণ রকমের লেখা, দেখে নাও। টার্মোইল, টার্মোইল মানে উত্থান পতন, অশান্তি, অশান্তি আছে, উত্থান পতন আছে, উত্থান পতন। যাই হোক, এবার দেখো তার জীবনের উত্থান পতনকে মনে করে দিচ্ছে। নট লং অ্যাগো, বেশি দিন আগে নয়, বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল, মেহেরজানের সবকিছুই ছিল। তো এ ফ্যামিলি তার কি কি ছিল, এ ফ্যামিলি, এই যে প্রশ্ন আসে যে মেহেরজান মানে মেহেরজান কি কি ছিল, বাংলায় বলতে কি কি ছিল, এটা লিখবা যাবে। এ ফ্যামিলি একটা পরিবার ছিল। তারপরে কি ছিল, অ্যারাবল ল্যান্ড মানে চাষযোগ্য ভূমি ছিল, চাষযোগ্য মানে জমি ছিল। তারপরে অ্যান্ড ক্যাটল, ক্যাটল মানে কি গবাদি পশু, ক্যাটল মানে কি গবাদি পশু, তার গবাদি পশু ছিল। দা ইরোজন অফ দা যমুনা, ইরোজন অফ দা যমুনা মানে যমুনার ইরোজন, ইরোজন মানে কি ভাই, ক্ষয়, ইরোজন মানে কি ক্ষয়। দেখবা না, দেখছো না নদীর পাশে ক্ষয় হয়ে নদীতে বিলীন হয়ে যায়, এরকম ক্ষয়, এখানে ভাঙ্গনও বলতে পারো। দা ইরোজন অফ দা যমুনা, যমুনার ভাঙ্গন অথবা যমুনার ক্ষয়। গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, এই গ্রাজুয়ালি দেখো একটা একটা অ্যাডভার্ব, এটা কোন পার্সিভিস অ্যাডভার্ব, কারণ লাস্টে এলও আছে এবং একটা অবস্থা বোঝাচ্ছে, কার অবস্থা, যে গ্রাজুয়ালি ধীরে ধীরে, গ্রাজুয়ালি কনজিউম ভার্বকে মডিফাই করছে। গ্রাজুয়ালি কিভাবে, কিভাবে প্রশ্ন উত্তর দিলে সেটা অ্যাডভার্ব হয়। গ্রাজুয়ালি আস্তে আস্তে বা ধীরে ধীরে, কনজিউম, কনজিউম মানে কি ভাই, কনজিউম মানে গ্রাস করা, মানে নিজের মধ্যে কোনো কিছু টেনে নেওয়া, কনজিউম মানে কি নিজের মধ্যে কোনো কিছু টেনে নেওয়া। তো ভাই যে কনজিউম, এই এখানে কনজিউমের সিনোনিম পড়তে পারে, সেটা পরে দেখাচ্ছি। তো কনজিউম, কনজিউম মানে কি গ্রাস করা, এটা গুরুত্বপূর্ণ লিখে নাও। কনজিউম মানে গ্রাস করা, কনজিউম মানে গ্রাস করা অথবা কোনো কিছুকে নিজের মধ্যে নিয়ে নেওয়া। তো যাই হোক, তো কনজিউম গেল অল হার ল্যান্ড প্রপারলি, অল হার ল্যান্ড প্রপার্টি, তার যে সব ল্যান্ড প্রপার্টি আছে, তার যে ভূ সম্পত্তি আছে, ল্যান্ড মানে ভূমি আর প্রপার্টি মানে সম্পত্তি, ভূ সম্পত্তি আছে সেগুলো কি করে নেয়, আস্তে আস্তে নিজের মধ্যে গ্রাস করে নেয়, নিজের মধ্যে নিয়ে নেয়, অর্থাৎ নদী ভাঙতে ভাঙতে নদীর মধ্যে সবকিছু নিয়ে চলে যায়। তারপরে দেখো, সরি ইট ফাইনালি ক্লেইমড, এটা অবশেষে ক্লেইমড, ক্লেইম মানে কেড়ে নেওয়া, ক্লেইম মানে কি কেড়ে নেওয়া। তো ইট ফাইনালি ক্লেইমড, এটা অবশেষে কেড়ে নেয় হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়, শেল্টার মানে কি ভাই, আশ্রয়। এই যে টুকিটাকি যেসব মানে শব্দ আছে এগুলো আমি আর লিখতেছি না বারবার, ওখানে মোস্ট ইম্পর্টেন্ট গুলো লিখতেছি। আর এইগুলো তোমরা বইয়ের নিচে, বইয়ের নিচে অথবা একটা নোট প্যাডে লিখে নেবা, এগুলো মুখস্থ করে ফেলবা। তো যাই হোক, শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন মানে গত যে সিজনে গেল, গত যে বর্ষাকাল গেল, এই বর্ষাকালে এটা তার যে একমাত্র আশ্রয় ছিল সেটাও কেড়ে নিয়ে যায়। তো যাই হোক, দেখো সরি কই, ইট টুক দ্য রিভার, ইট টুক মানে এটা নিয়েছিল, কোনটা নিয়েছিল, ওই নদীটা নিয়েছিল, নদীটা নিয়েছিল। দ্য রিভার মানে এই নদীটা নিয়েছিল অনলি এ ডে, মাত্র একটা দিন, একটা দিন নিয়েছিল। টু ডিভর, এই যে বলছিলাম না যে কনজিউমের একটা সিনোনিম আছে, ডিভর, ডিভর মানে এখানে টু ডিভর মানে গ্রাস করা হতে পারে, আবার হলো ধ্বংস করা, এরকম হতে পারে। তো যাই হোক, টু ডেভর মেহেরস হাউস, মেহের যে হাউস সেটা গ্রাস করতে অথবা সেটা ধ্বংস করতে। ট্রিস মানে গাছ, গাছ, গাছগুলো ধ্বংস করতে। ভেজিটেবল মানে ভেজিটেবল গার্ডেন, তার মানে শাক সবজির যে তার বাগান ছিল সেটা। তারপরে কি, অ্যান্ড দ্য বাম্বু বুশ, এবং তার যে বাঁশের ঝাড় ছিল, বাঁশের ঝাড়, বাঁশের ঝাড় ছিল, তার কি কি কেড়ে নেয়, তার মেহেরস হাউস, হাউস কেড়ে নেয়, ট্রিস কেড়ে নেয়, ভেজিটেবল গার্ডেন কেড়ে নেয়, অ্যান্ড দ্য বাম্বু বুশ, এগুলো কিন্তু পরে কাজে লাগবে, এই জন্য বলে দিচ্ছি যে তার ছিল কি কি এগুলো। আর
তার কাছ থেকে কি কি কেড়ে নেয়? মেহেরস হাউস কেড়ে নেয়, ট্রেস কেড়ে নেয়, ভেজিটেবল গার্ডেন কেড়ে নেয় এবং বাম্বু বুশ কেড়ে নেয়। এবার she had a happy family once, মানে once মানে এক সময় she had a happy family, তার একটা সুখী পরিবার ছিল। তবে দেখো ওভার দ্য ইয়ার্স, মানে বছর ব্যাপী, এই বছরগুলো ব্যাপী সে লস্ট হার হাজবেন্ড, সে তার হাজবেন্ডকে মানে তার স্বামীকে হারায়, স্বামীকে হারায়। লস্ট মানে হারানো, এই লস্টটা এখানে ভি টু আছে, লস লস্ট লস্ট, তো লস্ট হলো আগে ঘটনা, তাই লস্ট হয়েছে, ঠিক আছে। সে লস্ট, সে হারাইছে বা হারিয়ে ফেলেছে হার হাজবেন্ড, তার স্বামীকে, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকে, টু ডিজিজ, কিসের জন্য? রোগের কারণে। সেই রোগটা কিভাবে হয়েছে? দ্যাট ক্রুয়েল হাঙ্গার, এই রোগের কারণে তোমার ক্রুয়েল হাঙ্গার, একটা নিষ্ঠুর ক্ষুধা, মানে তাদের মধ্যে যে একটা মানে পরিবারে কামাইয়ের লোক না থাকলে খাবে কি? তো এখানে ক্রুয়েল মানে নিষ্ঠুর, হাঙ্গার মানে ক্ষুধা, এই ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি মানে কি? দরিদ্রতা। আমরা যে পোর বলি, পোর মানে কি? দরিদ্র, তাই না? দরিদ্র, তো দরিদ্ররে এর নাউন ফর্ম হলো পোভার্টি, মানে দরিদ্রতা। দরিদ্রতা ব্রড টু দ্য ফ্যামিলি, মানে এই যে ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি, একটা নিষ্ঠুর ক্ষুধা এবং দরিদ্রতা, ব্রড টু দ্য ফ্যামিলি, ওই ফ্যামিলিতে চলে আসলো, ঠিক আছে। তারপরে দেখো নাও, এখন শি ইজ দ্য অনলি ওয়ান, সে একাই আছে। অন লেফট মানে পড়ে আছে, সি মানে বাকি আছে এরকম। লেফট মানে বাকি থেকে যাওয়া, বা লিভের লেফট হলে লিভ মানে ত্যাগ করা, তো ওর হলো পাস্ট ফর্ম লেফট বা ভিতরে লেফট। নাও শি ইজ দ্য অনলি অন লেফট, এখন সে একাই বাকি আছে, টু লিভ মানে বসবাস করছে, অন উইথ দ্য লস, কি নিয়ে বসবাস করছে? অন উইথ দ্য লস, তার মানে লস মানে হারানো, হারানোর যে বেদনা, হারানোর যে একটা বেদনা, অ্যান্ড দ্য পেইন, এবং বেদনা বা ব্যথা বেদনা নিয়ে, হারানোর বেদনা নিয়ে সে একা বসবাস করছে। দ্য গ্রিডি যমুনা, এই যে লোভী যমুনা, যমুনারে লোভী কেন বলা হয়েছে? প্রশ্ন আসে কিন্তু। যমুনারে কেন গ্রেডি বলা হয়েছে? কারণ সে মেহেরের সব কিছু কেড়ে নেয়। এখানে মেহের না বলে আমরা মানুষের কথা বলি, মানুষের একদিনের মধ্যে সবকিছু কেড়ে নিচ্ছে, মানে একদিনেই সবকিছু নিয়ে নিচ্ছে লোভের মতো। তার লোভ হয়েছে যে আমি সব করে নিব, তাই নিচ্ছে। এরকম হতে গ্রেডি যমুনা হয়েছে। গ্রেডি যমুনা বলতে বোঝায় স্বার্থপর একটা যমুনা, যমুনা যে ভয়ঙ্কর একটা কি বলে এরকম বোঝাই। যাই হোক, দ্য গ্রেডি যমুনা হ্যাজ শ্যাটার মানে কি? চূর্ণ বিচূর্ণ করা। শ্যাটার মানে কি? চূর্ণ বিচূর্ণ করা। এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাজ প্লাস V3, তাহলে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে দেখবো কি হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে। এবার যদি প্রেজেন্ট হয়, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 থাকবে। প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাজ থাকবে, আর পাস্ট হলে হ্যাড থাকবে। তো এখানে একটু গ্রামারও দেখাই দিলাম। যাই হোক, হ্যাজ শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে হার, তার ড্রিমস, তার যে স্বপ্ন, মেহের যে স্বপ্ন ছিল সেগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, অ্যান্ড হ্যাপিনেস, এবং তার সুখগুলো চূর্ণ বিচূর্ণ করেছে, ভেঙে দিচ্ছে। দেখো এর পরের যে আমরা যাই, সেটা হলো এই দেখো, দেয়ার আর থাউজেন্ডস আদার, হাজার হাজার এরকম আছে, ওয়েটিং মানে অপেক্ষা করে আছে, এরকম হাজার হাজার মানুষ, মেহেরের মতো মানুষ, এই যে ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফ্যাট লাইক মেহেরজান। লাইক মেহেরজান মানে মেহেরজানের মতো এরকম হাজার হাজার মানুষ ওয়েটিং অপেক্ষা করে আছে, টু শেয়ার মানে ভাগাভাগি করার জন্য, শেয়ার করার জন্য, দ্য সেম ফ্যাট এই একই ভাগ্য, তাদের যে ভাগ্য একই, সেটা শেয়ার করার জন্য এবং হাজার হাজার মানুষ আছে, মানে হাজার হাজার মানুষ অপেক্ষা করে আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। ল্যান্ড অফ রিভার্স, এই দেখো ইজ এ ল্যান্ড অফ রিভার্স, এই যে প্রিপোজিশন, এই যে আর্টিকেল, এই থেকে তোমাদের ওই যে উইথ ক্লু আসে না, সেকেন্ড পেপারে যে একটা উইথ ক্লু আসে বা গ্যাপ ফিলিং আসে, উইথ ক্লু না সরি গ্যাপ ফিলিং, তো এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারে, এরকম দিয়ে দেয়। ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ এগ্রিকালচার, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ এগ্রিকালচার, এরকম দিয়ে যায়, ঠিক আছে। তো দেখো বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস, হুজ মানে কি? সে বাংলাদেশের। সাম অফ হুজ ব্যাংকস, তার মানে সেই নদীগুলোর কিছু মানে ওভারফ্লো মানে উপর দিয়ে প্রবাহিত হয়, পানি প্রবাহিত। এই যে ইরোজন ইজ এ হার্ড রিয়েলিটি, ক্ষয়, এই যে নদী ক্ষয়টা একটা কঠোর বাস্তবতা, ফর দ্য পিপুল
মানে সেই সমস্ত মানুষদের জন্য লিভিং অ্যালং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা রিভার ব্যাঙ্কস অর্থাৎ নদী তটের পাশে বসবাস করে, নদী তটের পাশে যারা বসবাস করে তাদের জন্য এই নদী ভাঙ্গন একটা কঠোর বাস্তবতা। এখন ভাবে দেখো তো কেন এটা কঠোর বাস্তবতা? কারণ দেখো, যদি মনে করো তোমার বাড়ি একটা নদীর বাড়ি নাই, তুমি নদীর পাড়ে পাড়ে থাকো, তো নদীর পাড়ে তোমার আর কোনো আশ্রয় নাই, নদীর পাড়ে ওখানে একটা বাড়ি তৈরি করে সেখানে তুমি থাকো। তো ওই বাড়ি যদি একদিন দেখো যে নদীতে ভেঙে পড়ে গেছে, নদীতে ভেঙে পড়ে গেছে, তো তুমি তখন থাকবা কোথায়? আর না থাকলে খাওয়া দাওয়া মানে খাবা খাবা কি করে? অর্থনৈতিক কাজ করবা কিভাবে? তোমার সম্পূর্ণ জীবনটাই নষ্ট হয়ে যাবে, তাই না? ঠিক এই জন্য যারা নদীর পাশে বসবাস করে তাদের জন্য একটা কঠোর বাস্তবতা, হার্শ মানে কঠোর বাস্তবতা ফর দ্য পিপুল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। এবার দেখো, ডিউরিং ইস মনসুন মানে প্রত্যেক মনসুনে, প্রত্যেক বর্ষাকালে মেনি মোর ভিলেজেস অনেক গ্রাম আর থ্রেটেন্ড মানে হুমকির মুখোমুখি হয়, হুমকির সম্মুখীন হয় বা হুমকি দেওয়া হয়। এখানে কিন্তু এটা প্যাসিভ ভয়েস, আর থ্রেটেন্ড প্যাসিভ ভয়েস, আর থ্রেটেন্ড বাই মাইটি রিভার্স, এদের হুমকি দেয় কে? দ্য মাইটি রিভার্স মানে নদী, এই যে ভয়ঙ্কর নদী। তারপরে দেখো লাইক যমুনা, এই যে মাইটি রিভার্স কোনগুলো? যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, এই তিনটা নদীর কথা এখানে উল্লেখ আছে। এখানে তোমার প্রশ্ন করতে পারে যে মেহেরজান গল্পে কোন 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 নদীর কথা উল্লেখ করা হয়েছে বা কোন নদীর কথা উল্লেখ করা হয়নি, এই তিনটা দিয়ে আর একটা দেশে সেটা আমরা করতে হবে। ঠিক আছে, আর দেখো ইট ইজ এস্টিমেটেড, এটা অনুমান করা হয়। এটাও দেখো প্যাসিভ ভয়েস, ইজ এস্টিমেটেড। এস্টিমেটেড মানে এখানে প্যাসিভ ভয়েস মানে কি, যে বক্তা কাজ না করে মানে সাবজেক্ট কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। দেখো ইট ইজ এস্টিমেটেড মানে বক্তা কাজ করেনি, কিন্তু এখানে এটাকে অনুমান করা হয়। অনুমান করে কে? ইট করে না। ইট ইজ এস্টিমেটেড এটা অনুমান করা হয় দ্যাট যে রিভার ইরোজন নদী ক্ষয় মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস, মানে অ্যাট লিস্ট মানে কমপক্ষে 1 লাখ মানুষকে হোমলেস করে অর্থাৎ গৃহহারা করে, মানে ঘর বিহীন করে দেয় এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশে। মানে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষকে গৃহহারা করে ফেলে। বুঝতে পারতেছো বিষয়টা? বাংলাদেশের যে মানুষ প্রতি বছর যদি 1 লাখ করে মানুষের মানে ঘর নষ্ট হয়ে যায়, অনেক বড় ব্যাপার না এটা? তাদের জন্য কতটা হুমকি স্বরূপ না এটা? বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ না এটা? তারপরে দেখো ইনফ্যাক্ট এমনকি বা প্রকৃতপক্ষে রিভার ইরোজন নদী ক্ষয় ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার, নদী ক্ষয় হলো একটা মূল মেইন ডেঞ্জার মানে মূল ভয়ের কারণ বা ডেঞ্জার কজ বাই ক্লাইমেট চেঞ্জ। এটা কজ মানে কি থেকে এটা হয়? ক্লাইমেট চেঞ্জ থেকে হয়, জলবায়ু পরিবর্তন থেকে কি হয়? এই মানে জলবায়ু পরিবর্তনের মেইন ডেঞ্জার কোনটা? এই রিভার ইরোজন। প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ রিভার ইরোজন? হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ মেইন ইরোজন? হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ রিভার ইরোজন? এখন প্রশ্ন আসতেই পারে যে মূল কারণ কোনটা? মূল কারণ কোনটা হবে? মূল কারণ হবে তোমার এই যে ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এমসিকিউ থেকে আসবে, সামনে এমসিকিউ করা হবে, সেখানে আসতেছে। ইফ উই কান্ট টেক, যদি আমরা না নিতে পারি প্রম্পট অ্যাকশন মানে কার্যকরী পদক্ষেপ টু অ্যাডাপ্ট মানে টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জকে খাপ খাওয়াতে যদি আমরা ক্লাইমেট চেঞ্জ থেকে খাপ খাওয়াতে যদি আমরা ব্যর্থ হই বা অ্যাডাপ্ট না করতে পারি, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, এরকম হাজার মেহেরজান তৈরি হবে ইন আওয়ার টাউনস আমাদের শহরে, অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার এবং গ্রাম এভরি ইয়ার প্রতি বছর। মানে এরকম আমাদের গ্রামে এবং শহরে হাজার মেহেরজানের মতো মানুষদের তৈরি হবে। কেন তৈরি হবে? যদি আমরা ক্লাইমেট চেঞ্জটাকে অ্যাডাপ্ট না করতে পারি বা তাকে সেই মানে ক্লাইমেট চেঞ্জকে আমরা কন্ট্রোল না করতে পারি। তো দেখো ভাই, আমরা এই মানে প্যাসেজটা পড়ে ফেললাম, তো এখন আমরা এমসিকিউ সলভ করবো। বিগত বছরে যে এমসিকিউ পড়ছি সেটা সলভ করবো। দেখা যাক এমসিকিউতে কি আছে। দেখো এই যে প্রথম প্রশ্ন আছে কি, মেহেরস লাইফ মানে মেহেরের জীবন ওয়াজ ভেরি হ্যাপি, খুবই সুখী ছিল, বিফোর ড্যাশ। এখন বলো মেহেরের জীবন কখন সুখী ছিল? বলো।
মেহেরের জীবন কখন সুখী ছিল? তার একসময় সবকিছু ছিল না, সে ওয়েলদি ছিল, সে ধনী ছিল, তার একটা হাজবেন্ড ছিল, মানে তার স্বামী ছিল, তার পরিবার ছিল, তার এরা মানে অনেকগুলো ভূমি ছিল, অনেকগুলো জমি ছিল। কখন ছিল? এই নদী ভাঙ্গন আগে ছিল না? তাহলে এখানে অপশন কি আছে? দ্য লিবারেশন, বিফোর লিবারেশন মানে স্বাধীনতা যুদ্ধের আগে। এখানে স্বাধীনতা যুদ্ধের কোনো আলোচনাই তো আমরা করি নাই। তবে দেখো দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, এখানে বলছে দ্য ডিস্ট্রাকশন অফ রিভার যমুনা, মানে রিভার যমুনার মানে যমুনা নদীর ডিস্ট্রাকশন মানে ধ্বংসের পরে। তারপর দেখো দ্য ভিক্টোরি মানে বিজয় দিবসের পরে, বিজয়ের পরে, সরি পরে না আগে, বিফোর মানে আগে। বিজয়ের আগে কি তার জীবন হ্যাপি ছিল? নাকি দ্য ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার আগে হ্যাপি ছিল? কোন সময় ছিল? দ্য ডিস্ট্রাকশন অফ রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর ডিস্ট্রাকশনের আগে তার জীবন খুবই সুখী ছিল। তবে এখানে কোনটা হবে? এখানে 2 নম্বরটা হবে। ঠিক আছে, এবার দেখো দ্য গ্রিডি যমুনা মানে লোভী যমুনা ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য। এর আমি একটা প্রশ্ন বলছিলাম না, আমি বলছিলাম না যে যমুনা নদীতে কেন গ্রিডি বলা হয়েছে, কেন লোভী বলা হয়েছে? বুঝতে পারছো কেন? এখানে বলছে যে গ্রিডি যমুনা ইজ ইউজ হেয়ার টু ডিসক্রাইব দ্য, মানে গ্রিডি যমুনা কেন মানে ব্যবহার করা হয়েছে কেন? ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির ক্রুয়েলটি মানে প্রকৃতির নিষ্ঠুরতা বোঝাতে, নাকি ডিমান্ড অফ এ কনজিউমার, নাকি একটা গ্রাসকারীর বা ভক্ষণকারীর চাহিদা বোঝাতে, নাকি সাপ্লাই অফ এ কনজিউমার, নাকি এই যে ভক্ষণকারী বা গ্রাসকারীর হলো সরবরাহ বোঝাতে, নাকি হেল্প অফ এ কনজিউমার, নাকি একটা গ্রাসকারী বা কনজিউমারের সাহায্য বোঝাতে? বলো কোনটা হবে? ক্রুয়েলটি অফ নেচার, যদিও আমাদের আমাদের এখানে উত্তর দেওয়াই আছে, কিন্তু আমরা আগে প্র্যাকটিস করবো তারপর উত্তর দেখো। তো দেখো ক্রুয়েলটি অফ নেচার তার মানে কি? প্রকৃতির প্রকৃতির যে একটা নিষ্ঠুর প্রকৃতি, প্রকৃতি আমাদের সাথে নিষ্ঠুর একটা ভাব দেখায়। এই যে যমুনা নদী প্রকৃতির একটা অংশ না, তো সে একটা নিষ্ঠুর একটা কাজ করে আমাদের সাথে, এই জন্য তাদের গ্রিডি, তাদের লোভী উপাধি দেওয়া হয়েছে। তা আসলে তো নদীর লোভী হয় না, তাই না? তারপরে দেখো সি নাম্বারে কি আছে? মেহেরজান ইজ এ ভিকটিম অফ মানে শিকার। মেহেরজান ইজ এ ভিকটিম অফ, মেহেরজান একটা শিকার। কিসের শিকার বলো? বলো বলো কি ছিল? ড্রট, খরার শিকার, শিকার সরি শিকার। দেখো প্রত্যেকটা অর্থ দেওয়া আছে, তোমাদের জন্য পড়তে সুবিধা হবে, তোমরা যদি চাও স্ক্রিনশট মারিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো ড্রট খরার শিকার ছিল। এখানে খরা সম্পর্কে কোনো আলোচনা করছি আমরা? করি নাই। তারপরে ফেমাইন, ফেমাইন মানে কি? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কোনো আলোচনা করছি? দুর্ভিক্ষ না। ইন সাইক্লোন ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ে কি তার সে শিকার হয় না, সে শিকার হয় কিসের? রিভার ইরোশনের। এখানে রিভার ইরোশন আছে, নদী ভাঙনের ভিকটিম হয়। তাহলে সি নম্বর শেষ। এবার কি ডি নম্বর? দ্য ওয়ার্ড টার্মোইল ইন্ডিকেটস, দ্য ওয়ার্ড টার্মোইল ইন্ডিকেটস, টার্মোইল মানে কি? অশান্তি। টার্মোইল মানে কি? অশান্তি অথবা উত্থান পতন, এরকম এরকম কোয়ালিটি, যেগুলো উত্থান পতন একটা আলোড়ন সৃষ্টি করবে এরকম। ঠিক আছে, তো দেখো এই দ্য ওয়ার্ড টার্মোইল ইন্ডিকেটস মানে টার্মোইল বলতে কি বোঝায়? টার্মোইল মানে হলো কি? এজিটেশন মানে আলোড়ন। এটা কি? এজিটেশন মানে আলোড়ন। রিডাকশন মানে হ্রাস মানে কম। তারপরে রিজিড বা রিজিড আড়ষ্ট। তারপরে কনস্ট্যান্ট মানে ধ্রুব, ধ্রুব যেটা পরিবর্তন হয় না। তাহলে এখানে এই টার্মোইল মানে অশান্তি, অশান্তি, তারপর উত্থান পতন, একটা আলোড়ন বোঝাবে, একটা মানে কি বলবো, একটা আলোড়ন বোঝাবে এরকম। তাহলে এজিটেশন হবে, এজিটেশন হবে। ঠিক আছে, এর উত্তর দেওয়া আছে। এজিটেশন মানে কি? আলোড়ন। তাহলে টার্মোইল বলতে কি বোঝায়? এজিটেশনকে বোঝায়। ঠিক আছে, এরপরের কোশ্চেনে যদি আমরা দেখি, এটা দেখো ভাই, সবকটা রাজশাহী বোর্ড 2024 সালে পড়ছে। দেখো প্রত্যেকটা রাজশাহী বোর্ড 2024 সালে পড়ছে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড শ্যাটার মিনস। শ্যাটার মানে কি? চূর্ণ বিচূর্ণ করা। এই যে দেখা যাচ্ছে তোমাদের না থেকে, যদি একটু খারাপ হয়ে গেছে, তো দেখো দ্য ওয়ার্ড শ্যাটার, শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা। শ্যাটার শব্দের অর্থ কি? দ্য ওয়ার্ড শ্যাটার মিনস মানে তোমার শ্যাটার শব্দের অর্থ কি, বা শ্যাটার শব্দ বলতে কি বোঝায়? টু ডিস্ট্রয় সামথিং, কিছু ধ্বংস করা। ডিস্ট্রয় মানে ধ্বংস করা এরকম। টু ব্রেক সামথিং ইনটু পিসেস মানে কিছুকে পিসে পিসে ভাগ করা, মানে খন্ডে খন্ডে বিভক্ত করা করা। নাকি টু ইরেক্ট সামথিং টু কমপ্লিট সামথিং। তো দেখো খন্ডে খন্ডে বিভক্ত করা মানে কি? শ্যাটার, শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা, মানে প্রত্যেকটা একটা চূর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হবে। ঠিক আছে, তো এই নম্বরে কি হবে আমাদের? টু ব্রেক সামথিং ইনটু পিসেস। তাহলে দেখো দ্য ফ্রেশ উইসপারিং উইন্ড মিনস। উইসপারিং উইন্ড মানে আমরা কবে কি বলছিলাম? উইসপারিং উইন্ড মানে কি বলছিলাম দেখো তো? দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, তার মানে রিভার যমুনা থেকে আসা
ফিসফিসানি বাতাস। উইসপারিং মানে কি? ফিসফিসানি। উইসপারিং মানে ফিসফিসানি বাতাস। এখানে কি অপশন লিখেছে দেখো, উইন্ড দ্যাট, উইন্ড মানে বাতাস, দ্যাট ব্লস যেটা প্রবাহিত হয়, ফ্রম অ্যাক্রস দ্য রিভার, রিভারের 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 উপর দিয়ে আড়াআড়ি দিয়ে যে বাতাসটা বয়ে যায় সেটাকে বোঝাইছে, নাকি উইন্ড বাতাস দ্যাট ব্লস যেটা প্রবাহিত হয় ওইটা হিসিং সাউন্ড। হিসিং সাউন্ড মানে কি? ফিসফিসানি বাতাস। ওই ফিসফিসানি শব্দে, তার মানে যে বাতাসটা ফিসফিস করে চলে সেটারে আমরা উইসপারিং উইন্ড বলি। সেটা কি বলি? উইসপারিং উইন্ড বলি। তারপরে দেখো, উইন্ড দ্যাট হেল্প সামওয়ান মেক এ ফায়ার, উইন্ড দ্যাট ব্লস ইন সামার। এটা কোনো কিছু হবে না, হবে কোনটা? উইন্ড দ্যাট ব্লস উইথ হিজিং সাউন্ড। এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 সালে পড়ছে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ, মানে মূল উদ্দেশ্য কি, অফ দ্য অথর, এই অথরের, অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের যে লেখক বা অথর আছে এই অথরের মূল উদ্দেশ্যটা কি? এটা সেটা দিয়ে আমাদের কি বোঝাতে চাই তিনি? তিনি চাই টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, আমাদের যে নদীর গুরুত্ব সম্পর্কে এক্সপ্লেইন করার জন্য বা নদীর গুরুত্ব সম্পর্কে বর্ণনা করার জন্য কি এটা আমাদের জন্য লিখছে? না, এটা লিখে তার জন্য লেখেনি। টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, তার মানে এই যে বর্ষাকালের প্রভাব বর্ণনা করার জন্য কি লিখছে? লেখেনি। টু ডিসক্রাইব দ্য ফ্যাট অফ এ উমেন, একটা নারীর ভাগ্য ডিসক্রাইব করার জন্য কি বলছে? না, বলছে কিসের জন্য? দ্যাট টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, তার মানে নদী ভাঙ্গনের যে একটা প্রভাব, একটা খারাপ প্রভাব, এটা ডিসক্রাইব করার জন্য, এটা বর্ণনা করার জন্য এই প্যাসেজটা আমাদের জন্য লিখছে। তো আমরা যশোর বোর্ড 2024 সালের গুলো আলোচনা করছি। এই পয়েন্টটা যদি আমরা যাই, পরেরটা আছে মেহেরজান ইজ লিভিং, আমি ভাই তাড়াতাড়ি আগাচ্ছি। মেহেরজান ইজ লিভিং, মেহেরজান বসবাস করছে ড্যাশ ইন হার মেকশিফট, তার অস্থায়ী বাড়িতে, মেকশিফট হাউস অস্থায়ী বাড়িতে নাও, এখন সে তার অস্থায়ী, মানে তার বাড়িটা এখন অস্থায়ী না, সে যেখানে সেখানে তাঁবু গাড়ি সেখানে বসবাস করে, তাছাড়া তার কোনো বাড়ি ঘর নেই এখন। তাহলে কি হচ্ছে? মেকশিফট হাউস মানে অস্থায়ী বাড়ি। কে কে বসবাস করে ওর সাথে? উইথ হার রিলেটিভস, তার স্বজনের সাথে, মানে তার আপনজনের সাথে বসবাস করে। জানোই তো কার সাথে বসবাস করে? সে তার সব কিছু হারায়, সে একা, একা বসবাস করে। অ্যালোন, অ্যালোন মানে একা কি বসবাস করে। সে ফ্যামিলির সাথে বসবাস করে না, হাজবেন্ডের সাথে বসবাস করে না, তাদের হাজবেন্ড তো আগে থেকে ফটো তুলছে, বুঝছো? তবে দেখো, রিলেটিভের সাথে বসবাস করে, বসবাস করে না, বসবাস করে কারো পরে একা, তাই অ্যালোন, বুঝছো? দেখো দেখো, বি নম্বরে কি বলছে? বিফোর দ্য ইরোজন, অর্থাৎ ইরোজন অফ রিভার, নদী ভাঙ্গনের আগে, সি ওয়াজ, সে ছিল হেলদি, স্বাস্থ্যবান ছিল, আনহ্যাপি, অসুখী ছিল, স্যাড, দুঃখিত ছিল, ওয়েলদি, সম্পদশালী ছিল। কোনটা বলো বলো? তোমরা যারা এই উত্তর দেখে ভাবছো যে এইটা উত্তর, তারা কিন্তু ভুল ভাবছো, কারণ উত্তর ঠিক নেই। এই দাগটা কিন্তু সবটা ঠিক হবে এরকম কোনো মানে না, ওটা বইতে দেওয়াই ছিল, মানে ওটা আমি যে বই থেকে ফটো তুলছি সেখানে দেওয়া ছিল, এই যে উঠছে। তো মূল উত্তর কোনটা হবে? ওয়েলদি, সে সম্পদশালী ছিল, সে সম্পদশালী ছিল, সে কি ছিল? সম্পদশালী ছিল। কি ছিল? সম্পদশালী। হেলদি ছিল, কিন্তু আমাদের প্রশ্নে, আমাদের গল্পে আমরা হেলদি সম্পর্কে কোনো বিষয় আলোচনা করি নাই, এজন্য হেলদি উত্তর হবে না, এখানে ওয়েলদি হবে। তার অ্যারাবল ল্যান্ড ছিল, ভেজিটেবল গার্ডেন ছিল, বাম্বু বুশ ছিল, তার কি ছিল, আরো কি ছিল না এরকম, ক্যাটল ছিল, এই জন্য। ঠিক আছে, তারপরে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমোলিশ মিন? এই যে ডিমোলিশ, কি তুমি কোনো গল্প পড়ছো? তোমার গল্পে ডিমোলিশ শব্দ পাইছো? পাওনি। ডিমোলিশ ওখানে তোমাদের এই যে এটা পড়ছে যশোর বোর্ড 2023 সালে, 23 সালে যে বইটা ছিল সেখানে বইতে 1-2 লাইন বেশি ছিল, ওই 1-2 লাইনে ডিমোলিশ শব্দটা ছিল। ঠিক আছে, এই প্যাসেজে। তো ডিমোলিশটা, ডিমোলিশ শব্দের অর্থ কি? ডিমোলিশ বলতে তোমার বোঝায় যে ধ্বংস করা টাইপের কিছু, মানে ধ্বংস করা, ইয়ে করা টাইপের কিছু। তাহলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমোলিশ মিন? ডিমোলিশ বলতে কি বোঝায়? ডিস্ট্রয়, ধ্বংস করা হবে। কি হবে? ডিস্ট্রয় হবে, বুঝছো? তারপরে দেখো, এখন যদি আমরা দেখি সি নম্বরে পরে আমাদের এটা পড়াইছি কি না, এটা পড়াইনি, এটা পড়াইছি, এটা পড়তে হবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ?
এই যে একটু আগে আমি গল্পের সময় বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জের ডেঞ্জারাস রেজাল্ট কি, বা ক্লাইমেট চেঞ্জের বা জলবায়ু পরিবর্তনের ডেঞ্জারাস রেজাল্ট মানে খারাপ রেজাল্ট কোনটা, কি ক্রুয়েল হ্যাঙ্গার, তীব্র ক্ষুধা, রিভার ইরোশন নদী ভাঙ্গন, ল্যান্ডেড প্রপার্টি, দ্য কোর্স অফ নেচার, কোনটা হবে? রিভার ইরোশন হবে, কারণ আমরা ওখানে বলছিলাম যে রিভার ইরোশন ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ। বুঝছো? তাহলে দেখো রিভার এরোশন হ্যাশ, মানে রিভার এরোশন হ্যাশ ড্যাশ, রিভার এরোশন আছে কি আছে, ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপুল, মানুষের উপরে নিষ্ঠুর একটা ইম্প্যাক্ট মানে প্রভাব আছে, বেনিফিটস ভালো দিক আছে, ন্যাচারাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস প্রাকৃতিগত অ্যাডভান্টেজ সুযোগ সুবিধা আছে, অ্যাডভার্স ইফেক্ট মানে প্রতিকূল আবহাওয়া সরি অ্যাডভার্স ইফেক্ট প্রতিকূল প্রভাব অন উইল্ড লাইফ, বন্য জীবনের উপরে প্রতিকূল ইফেক্ট আছে, প্রতিকূল প্রভাব আছে, আসলে আছে বন্য জীবনের উপরে প্রতিকূল আমাদের অবস্থা আছে বা ইফেক্ট আছে, কিন্তু আমাদের ওই বিষয়ে এখানে এখনো আলোচনা করা হয়নি। আমাদের গল্পে আলোচনা করা হয়েছে যে মানুষের উপরে যে একটা ক্রুয়েল ইম্প্যাক্ট আছে, যেমন মেহের একটা মানুষ, মেহেরের উপরে যে নদী ভাঙ্গন যে একটা ক্রুয়েল ইম্প্যাক্ট প্রকাশ করলো, এই জন্য আমরা ওইটাই দিব। উত্তর কত কোনটা হবে? ক দেখাবেন উত্তর কত মানে আইডিয়া ইরোশন অফ দা সরি ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল। তবে দেখো মেহেরজান ওয়াজ হোমলেস, মেহেরজান গৃহহারা ছিল বিকজ অফ মেহেরজান বলো দ্য ইরোশন অফ দ্য যমুনা। প্রথমে তো উত্তর যে যমুনা নদীর ইরোশনের পরে সে যমুনা নদীর ইরোশনের পরে বা ক্ষয়ের পরে সে কি হয়েছে না, যে হোমলেস হয়েছে না, এই জন্য কি হবে? দ্য ইরোশন অফ দ্য যমুনা হবে। ঠিক আছে, এখানে তোমাদের মনে হতে পারে ডিস্ট্রাকশন অফ হার হাউস, ডিস্ট্রাকশন অফ হার হাউস, এটা হবে ভাবতে পারো তোমরা, কিন্তু দেখো হাউসটাকে আগে ভাঙেনি, আগে ওই যমুনা নদীর ইরোশন হয়েছে তাই হাউস ভাঙছে, এমনি এমনি কিন্তু হাউস ভাঙেনি, এই জন্য কিন্তু এটা হবে না, এইটাই হবে। জি নম্বরে আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোয়ার মিন, মানে রোয়ার শব্দটা বলতে কি বোঝায়? রোয়ার মানে গর্জন করা, রোয়ার মানে কি গর্জন করা। স্মাইল হাসি, হাসি আর গর্জন কি এক জিনিস না। মোয়েন ব্লাফ, ব্লাফ মানে যে কথা বলে যেগুলো ওইগুলো। ক্রাই কান্না না। টু মেক লাউড ডিপ হার্ড সাউন্ড, উচ্চ দীর্ঘ কর্কশ শব্দ করা, রোয়ার মানে এরকম করি আমরা গর্জন করি, তখন একটা কর্কশ শব্দ ওঠে না। টু মেক লাউড তার মানে লাউড ডিপ মানে উচ্চ হবে আবার গভীর হবে, দীর্ঘ হবে আবার গভীর হবে, হার্ড সাউন্ড কর্কশ শব্দ, কঠোর শব্দ, এইটাই উত্তর হবে। ঠিক আছে, তো অধিকাংশ ক্ষেত্রে উত্তর বেশি বড় হলে সেটাই উত্তর হয়। আমরা ছোটকার ট্রিক সেটা যেটা উত্তর বড় সেটা দিতাম উত্তর। হুইচ অন কোনটা ইজ দ্য ট্রু কজ মানে সত্য কারণ অফ রিভার ইরোশন, রিভার ইরোশনের সত্য কারণ কোনটা? মনসুন মৌসুমী বায়ু, অর্থাৎ শীতকালে সরি বর্ষাকালেও বোঝাতে চায় মনসুন দিয়ে, কিন্তু এখানে মনসুন মানে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু কি রিভার ইরোশনের কোনো কারণ? টেম্পারেচার রাইজ তাপমাত্রা বৃদ্ধি কারণ, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, রিভার পলিউশন নদী দূষণ। এখন বলো রিভার নদী ক্ষয় হওয়ার পিছনে মেইন কজ কোনটা? আমরা গল্পের থেকে বলছি মেইন কজ কে ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তো এখানে কি হবে? ক্লাইমেট চেঞ্জ হবে। তাহলে দ্য অর শ্যাটার, শ্যাটার আগে পড়ে আসি না আমরা, শ্যাটার মানে কি? চূর্ণ বিচূর্ণ করা, পেস্ট মুখোমুখি, এক্সটারমিনেটেড, ইম্পোভারিস্ট, কনফ্রন্টেড। এখন দেখো কনফ্রন্টেড অর্থ মুখোমুখি, ইম্পোভারিস্ট অর্থ নিঃস্ব গরিব দরিদ্র, এক্সটারমিনেটেড অর্থ নির্মূল, পেস্ট অর্থ মুখোমুখি। এখন বলো শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা, এর সিনোনিম এর মধ্যে কোনটা দেওয়া যায় বলো? চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, মুখোমুখি আর চূর্ণ বিচূর্ণ করা এক হতে পারে? পারে না, তাহলে আমরা কি এটা তো বাদ। কনফ্রন্টেড মুখোমুখি, এটা বাদ থাকলো কি এক্সটারমিনেটেড এবং ইম্পোভারিস্ট। নিঃস্ব আর চূর্ণ বিচূর্ণ করা মনে হয় একই, কিন্তু এক না, কিন্তু নির্মূল করা মানে একেবারে সেখান থেকে সবকিছু ধেয়ে নিয়ে চলে যাওয়া বা সব নষ্ট করে দেওয়া, এটা নির্মূল করা, তাই না? তা নির্মূল করা এবং শ্যাটার একই জিনিস, তাহলে কি হবে? এক্সটারমিনেটেড, এক্সটারমিনেটেড এবং শ্যাটার একই জিনিস। বুঝছো? আশা করি বুঝতে পারছো। ও তারপরে যদি আমাদের প্রশ্ন আমাদের আর আছে না দেখি, এখনো আছে
মেহেরজান হ্যান্ডস, মেহেরজানের হাত আর ট্রেম্বলিং, কাঁপছে, এরকম করে কাঁপছে, বিকজ ড্যাশ। আমি বলছিলাম না ভাইয়া যে এই যে 22-23 সালে যে বই ছিল, ওই ওই বইতে 1-2 লাইন বেশি আছে, মেহেরজান বাপে 1-2 লাইন বেশি আছে। ওই লাইন থেকে প্রশ্ন আসছে যে মেহেরজান হাত কাঁপছিল কেন? তুমি কি প্যাসেজে কোনো হাত কাঁপার কোনো অবস্থা দেখছো? দেখছো না। তো এখানে আছে হাত কাঁপার বিষয়টা, যে মেহেরজানের হাত কাঁপছে বিকজ কি শি ইজ টায়ার্ড, সে টায়ার্ড ছিল, শি ইজ এক্সহস্টেড, শি ইজ ফ্রাইডেন, সে ভীত ছিল, শি ইজ ফিবল, সে ফিবল ছিল। আসলে কি হবে? সে ফিবল ছিল। সে কি ছিল? ফিবল। শি ইজ ফিবল। তাহলে উত্তর হবে কি আইভি। রিভার এরোশন ইজ দ্য ইফেক্ট অফ, নদী ভঙ্গন কিসের ইফেক্ট বলো? ক্লাইমেট চেঞ্জ বলা লাগবে, ক্লাইমেট চেঞ্জ। তাহলে দেখো দ্য ডান্সিং ফ্লেমস, মানে নৃত্যরত ফ্লেম রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করে দিচ্ছে দ্য টার্মোইল অফ হার লাইফ, তার জীবনের টার্মোইল সম্পর্কে, তার জীবনের অশান্তি সম্পর্কে। হেয়ার ডান্সিং, এখানে ডান্সিং বলতে কি বোঝাচ্ছে? নৃত্যরত বলতে কি বোঝাচ্ছে? জাম্পিং, লাফ দেওয়া বোঝাচ্ছে। আনস্টেবল, অস্থিতিশীল বোঝাচ্ছে। ব্রাইট, উজ্জ্বল বোঝাচ্ছে। বিলজারিং, ঝকঝকে বোঝাচ্ছে। বলো ডান্সিং কোনটা বোঝাচ্ছে? ডান্সিং মানে নৃত্যরত। তাহলে এই যে অস্থিতিশীল, নৃত্যরত মানে কি? তার জীবনটা অস্থিতিশীল, স্থিতি নেই, এক জায়গায় নেই। তার জীবনটা একবার খাবারের সংগ্রাম, একবার থাকার সংগ্রাম, একটা রোগের সাথে সংগ্রাম, ইত্যাদি সংগ্রামের মাধ্যমে তার জীবনটা অস্থিতিশীল হয়ে গেছে। তাহলে কোনটা হবে? আনস্টেবল হবে। তারপরে দেখো এর থেকে কেসে রিভার ব্যাংকস, মানে নদীর নদী কোল, নদীর একেবারে নদীর মানে সমুদ্র সৈকত, নদীর সৈকত বা নদীর পাশে যে তীর থাকে সেটা। আর নদীর তীর ইরোড মানে কি? ক্ষয় হয়। কেন ক্ষয় হয়? কখন ক্ষয় হয়? থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ব্যাপী কি একটা নদীর তীর ক্ষয় হয়? একটা নদীর তীর সবসময় কি বেশি পানি থাকে? এমন সময় দেখা যায় নদীর তলায় পানি নাই, তখন নদী ক্ষয় হবে কিভাবে? তাহলে এক নম্বরটা ভুল। ইন ওয়ান সিজন, একটা সিজনে। ইন টু সিজন, দুইটা সিজনে। ইন থ্রি সিজন, তিনটা সিজন। বলো তো কয়টা সিজন? এখানে সিজন মানে কি? ঋতু। এক ঋতুতে কয় কয় মাস? 2 মাস। তার মানে আমাদের যে বর্ষাকালটা আছে, ওই বর্ষাকালে আমাদের নদীটা বেশি ক্ষয় হয়। ক্ষয় হয় মূলত, অন্য সময় ক্ষয় হয় না। তো বর্ষাকাল মানে ওই, তাহলে একটা সিজন, ইন ওয়ান সিজন। ওখানে বলছিল না যে থ্রুআউট এ ডে, লাস্ট, একমাত্র যে আছে 1 বছরের কথা আছে ওইটা। তাহলে 1 বছরে লাস্ট বছরে তার সবকিছু কেড়ে নেয়। যাই হোক, তোমাদের লাস্টে আছে কি? ডান্সিং ফ্লেম মানে নৃত্যরত অগ্নিশিখা বা শিখা রিফার্স, এই যে অগ্নিশিখা, যে অগ্নিশিখা, ডান্সিং ফ্লেম বলতে কি বোঝাইছে? এ ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ডান্স, মানে আহ, নৃত্যের একটা ঐতিহ্যবাহী রূপ। আসলে কি এটা নৃত্য? এখানে কি অথরটা আমাদেরকে নৃত্য বোঝাতে ডান্সিং ফ্লেম বলছে? কি বোঝাতে বলছে? আনস্টেবিলিটি বোঝাতে, আনস্টেবিলিটি বোঝানোর জন্য, অর্থাৎ অস্থিরতা বোঝানোর জন্য এটা বলছে আমাদের। এ ফ্লেম দ্যাট মেক্স পিপল ডান্স অ্যারাউন্ড ইট, একটা শিখা অগ্নিশিখা যেটা মানুষদেরকে এটার চারপাশে ঘোরায়। এরকম কিছু পড়ছি আমরা? এরকম কিছু পড়ি নাই তো। আনস্টেবিলিটি অফ ফ্লেম, তার মানে ফ্লেমের আনস্টেবিলিটি, অস্থিরতা বোঝাতে ডান্সিং ফ্লেম ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? আমরা 2 নম্বর শেষ, আমরা দিনাজপুর 2019 শেষ করলাম। তারপর যদি দেখি আমরা এবার আমাদেরকে আমরা প্রশ্ন চলে গেছি এমসিকিউ, আমাদের বোর্ড কোশ্চেন এমসিকিউ শেষ। 25 সালে যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমি দিতে পারি না দক্ষতার জন্য। তো এখন প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন করে দেখি। প্রশ্ন তো আমরা লিখি, তোমরা নিতে পারবা, মুখে বলে দিয়ে যাচ্ছি। হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি? আমি প্রথমেই বলছিলাম যে এই অথরটা বা এই লেখকটা আমাদের যমুনাকে কেন গ্রিডি বলছে। এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখছি এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসছে, এবং এখন রাজশাহী বোর্ড 2024 সালের প্রথম প্রশ্নটাই এলো ওইটা। কি ছিল? হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি? আমাদের অথরটা কেন যমুনাকে গ্রিডি বলছে, যমুনাকে কেন লোভী বলছেন? এখন আমি বাংলায় তোমাদের একটু বোঝাই, তারপরে ইংরেজিতে বলবা। দেখো মেহেরজানের সবকিছু ছিল। কোথায় এবার লিখবা যে মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। বাট ইন অন সিজন, একটা সিজনে দ্য 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 রিভার যমুনা হ্যাড টেকেন ইউয়ে, মানে কেড়ে নেয় হার অল ল্যান্ড প্রপার্টি, ক্যাটল, বাম্বু বুশ, যা যা কেড়ে নেয় এগুলো লিখবা। লেখার পরে লিখবা যে, তারপর ওইগুলো লিখে শেষ করবা না, ওখানে লিখবা লাইক এ গ্রিডি ম্যান, একটা লোভী মানুষের মতো
সব কিছু কেড়ে নেয়। সো সো দ্যাটস ওয়াই দ্য অথর ডাজেসিক্যালি কলস দ্য যমুনা গ্রেডি। এই জন্য গ্রেডি বলছে। বাংলায় কি বুঝলাম, যে সে মেহেরজানের সবকিছু ছিল, মেহেরজানের সবকিছু সে কেড়ে নেয় কার মতো করে, একটা লোভী মানুষের মতো, তাই অথর তাকে লোভী বলছে। বুঝছো? হোয়াই ডাজ মেহেরজান লিভস? মেহেরজান কোথায় বসবাস করে? প্রথম লাইনে মেহেরজান লিভস এনেছিলাম ওই সিরাজগঞ্জ টাউন ইমপ্যাক্টমেন্ট প্রোটেকশন ইমপ্যাক্টমেন্ট করে লিখে দেবেন। সেটা হোয়াট ডাজ ডান্সিং ফিল্ম মিন? নৃত্য তো অগ্নিশিখা বলতে কি বোঝায়? আমি একটু আগে বললাম, লিখবা ডান্সিং ফিল্ম মিনস ডাস আছে, ডাজ আছে, এখানে ডাজ থাকলে এই ভার্বের সাথে এস বাই যোগ করতে হয় উত্তর করার সময়। এখানে ডিড থাকলে এই ভার্বটা বি টু করতে হয়। এখানে ডু থাকলে বি ওয়ানই থাকে সবসময়। ডান্সিং ফিল্ম মিনস, ডান্সিং ফিল্ম বলতে কি বোঝাইছে? তোমরা এক কথা যদি উত্তর লেখো তাহলে লিখবা ডান্সিং ফিল্ম মিনস দ্য আনস্টেবিলিটি অফ প্রিপারেশন অফ আনস্টেবিলিটি অফ ফ্লেম, বা আনস্টেবিলিটি অফ ফ্লেম দিতে পারো, বা বইতে আছে আনস্টেবিলিটি অফ। এর আগের এমসিকিউটা কি দেখলাম আমরা, ওখানে আছে আনস্টেবিলিটি অফ ফ্লেম, এটুকু লিখবে। ঠিক আছে? হাউ ক্যান উই স্টপ? আমরা কিভাবে স্টপ করব রিভার এরোশন? আমরা রিভার এরোশন কিভাবে স্টপ করব? কিভাবে বলো? আমরা এটা এটা কিন্তু তোমার নিজেদের মতো করে লিখতে হবে যে আমরা নদী ভাঙ্গন কিভাবে কি করবো। তোমরা তো জানো কিভাবে নদী ভাঙ্গন হয়, তার কারণগুলো জানো। তার মানে কি, নদী ভাঙ্গন অ্যাডাপ্ট করতে আমাদের প্রম্পট অ্যাকশন নিতে হবে। লিখবা যে উই ক্যান স্টপ রিভার এরোশন, আমরা রিভার এরোশন স্টপ করতে পারি বাই টেকিং প্রম্পট অ্যাকশন। প্রম্পট অ্যাকশন বা প্রম্পট না দিলেও কি বলো, হ্যাঁ, প্রম্পট নেসেসারি স্টেপস বা প্রম্পট অ্যাকশন। যদি আরো লিখতে চাও, ফর এক্সাম্পল উই ক্যান, এখন উই ক্যান প্ল্যান্ট ট্রিজ অন দ্য রিভার ব্যাঙ্কস, মানে নদীর পাশে আমরা প্ল্যান্ট মানে চারা লাগাতে পারি, মানে গাছ লাগাতে পারি। গাছ লাগালে মধ্যে আমাদের মজবুত হবে, নদীর ভিতরে যাবে না। তারপর নদীর খনন কার্য ঠিক করতে হবে, এরকম সরকারের উচিত নদীর খনন কার্য ঠিক মতো করা। আর কি আছে এরকম কারণ যেগুলো আছে, লাস্টে লিখে দিলাম, একটা লিখলে যথেষ্ট। ঠিক আছে? তো প্রচুর গরম এখানে। হোয়েন, তারপরে কি আছে, হোয়েন আর মেনি মোর ভিলেজেস, কখন অনেক গ্রাম থ্রেটেন বাই দ্য রোয়ারিং রিভার্স, এই যে রিভারের বা নদীর গর্জনশীল নদীর হুমকির সম্মুখীন হয় কখন, এই গ্রামবাসীরা কখন হয়? মনসুন। তুমি লিখবা যে মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য রোয়ারিং রিভার্স ইন মনসুন, ইন এভরি মনসুন। ঠিক আছে? এভরি বর্ষাকালে। ঠিক আছে? বা রেনি সিজন লিখলে হবে। তারপরে দেখো আমাদের এবিসি হয়ে গেল। একদম সহজ নেই প্রশ্ন, কি তোমার গায়ে দেওয়া হবে না। তারপরে কি আছে, হু আর দ্য ওর্স্ট সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ? এই যে ক্লাইমেট চেঞ্জের বা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ভূগন্তভোগী, সবচেয়ে বেশি ভোগকারী কে, কারা? তুমি লিখবা যে সবচেয়ে বেশি ভোগকারী মেহেরসের মতো লোকজন, যারা নদীর আশেপাশে বসবাস করে, নদী ভাঙ্গনের তাড়িত অঞ্চলে যেসব মানুষ বসবাস করে, তাদের জন্য একটা ওর্স্ট সাফারার্স। তবে দেখো, হট কাস্ট মেহেরজানস ড্রিম, কে বা কোনটা? মেহেরজানের ড্রিম এবং হ্যাপিনেস, মেহেরজানের যে স্বপ্ন এবং সুখটা, কোনটা ক্রাশ করে, মানে চূর্ণ বিচূর্ণ করে যায়, নষ্ট করে দেয়? কে নষ্ট করে যায়? দ্য গ্রিডি যমুনা, যমুনা তার স্বপ্নকে নষ্ট করে দেয়। এই যে ক্ষয় বা ভাঙ্গনের কারণে মেহেরজান কি সম্পত্তি, সরি, সুখ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল কে এবং কিভাবে? তুমি লিখবা যে দ্য গ্রিডি যমুনা crushed Meherjan's dream and happiness by taking away all her property, her husband, her cattle, her bamboo bush, এরকম যা কিছু চাঁদা হারাইছে এগুলো লিখে দিবা। যে ওইগুলো কেড়ে নেওয়ার মাধ্যমে, কিভাবে মানে কি, ওইগুলো কেড়ে নেওয়ার মাধ্যমে মেহেরজানের স্বপ্ন এবং সুখটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, তার শেল্টার হারাই কেড়ে নিয়েছে ওই নদী। এভাবে লিখতে হবে। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, হট প্রপার্টি, কোন প্রপার্টি বা কোন সম্পত্তি ডিড মেহেরজান লস, হারাইছিল ডিউ টু রিভার এরোশন? আমি বলছিলাম না যে কি কি হারাইছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে লিখবা যে মেহেরজান ডিড আছে, লস্ট হবে, মেহেরজান লস্ট কি কি হারায় সেগুলো লিখবা ডিউ টু রিভার এরোশন। শেষ করে লিখা লস্ট
হার হাজবেন্ড না সরি প্রপার্টি বলছে, ল্যান্ড প্রপার্টি, ক্যাটল, বাম্বু বুশ, ভেজিটেবল গার্ডেন, আরো যা যা আছে, শেল্টার দেওয়া না, ডিউ টু রিভার শেষ। হোয়াট উইল হ্যাপেন, কোনটা ঘটবে, ইফ উই ক্যান নট কন্ট্রোল, যদি আমরা কন্ট্রোল না করতে পারি রিভার ইরোশন, আমরা নদী ভাঙ্গনকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে কি ঘটবে আমাদের সাথে, কি ঘটবে? দেয়ার উইল বি মানে হাজার হাজার মেহেজানের তৈরি হবে, দেয়ার উইল বি মেনি মোর ভিলেজ, সরি এরকম মেহেজানের মতো হাজার হাজার মানুষের তৈরি হবে, যারা এই নদী ভাঙ্গনের কারণে গৃহহারা হয়ে পড়ছে। ওইভাবে না লিখলে আমরা লিখবো যে গৃহহারার সংখ্যা বাড়বে, তারপরে মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, এভাবে লিখে দেওয়া। মেহেরের মতো মানুষদের ভোগান্তি বাড়বে, সাফারিং বাড়বে, এভাবে লিখে দেওয়া। দেখো, এটা তুমি শর্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো নিজের মতো করে লিখতে হয়, মূল গল্পটা ঠিক মতো করে পড়ার পরে নিজের মতো করে লিখতে হবে। এখন যারা পারবে না বা যারা অতটা বুঝতে পারছে না, তাদের জন্য তো আমি দেখাই দিলাম। এখন এই বাংলা দেখেও নিজের মতো করে তোমরা উত্তর করবা, ঠিক আছে? আর গ্রামারের রুলস এখানে আছে যে সাহায্যকারী ভাব যেটা থাকবে, যখন আমি উত্তর করবো ওই ভার্বের সাথে এই সাহায্যকারী ভাবটা সামঞ্জস্য করা লাগবে। এখানে ডিড আছে, বি টু আছে, এখানে বি টু করতে হবে। বুঝছো? এই লিখতে হবে। ডু ইউ এগ্রি, তুমি কি একমত? উইথ দ্য ভিউ দ্যাট উই শুড টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনকে অ্যাডাপ্ট করার জন্য আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে, এই কথাটার সাথে তুমি কি এগ্রি করো? তুমি কি একমত হও? ইয়েস, ইয়েস, ইয়েস। হোয়াই? এখন হোয়াই উত্তর দিবা কি, যে কেন? কারণ আমরা যে ক্লাইমেট চেঞ্জের মানে চেঞ্জ অ্যাডাপ্ট করার জন্য কার্যকরী পদক্ষেপ না নিই, আস্তে আস্তে আমাদের পুরো বাংলাদেশটা একটা বদ্বীপ অঞ্চল, যখন তখন সমুদ্রের মধ্যে চলে যেতে পারি। তাহলে আমাদের কার্যকরী সেরকম পদক্ষেপ নেওয়া লাগবে না, না নিলে তো আমরা বাংলাদেশ থাকবেই না, আমরা থাকবো কোথায়? বুঝছো? 2 নম্বর শেষ। তারপরে আমাদের যদি আমরা দেখি তারপর আর কোনটা আছে, এবার এটা পড়ছিল মানে বরিশাল বোর্ড 2022 সালে। হাউ ওয়াজ মেহেরজানস লাইফ, এটা মানে তো আমার তো শেষ, হ্যাঁ এটাই শেষ আমাদের। হাউ ওয়াজ মেহেরজানস লাইফ আর্লিয়ার, মানে আর্লিয়ার মানে প্রথমে মেহেরজানের জীবন কেমন ছিল? খুবই ভালো ছিল না? হ্যাপি ছিল লিখবা যে মেহেরজানস লাইফ ওয়াজ ইন আর্লিয়ার, প্রথম লিখবা ইন আর্লিয়ার মেহেরজানস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি, শি হ্যাড এভরিথিং, এ হাজবেন্ড ছিল, অ্যারাবল ল্যান্ড ছিল, কি কি ছিল সেগুলো লিখে দেয়, যথেষ্ট। Why are many more villages, কেন অনেক 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 গ্রাম ইন দ্য থ্রেট অফ ইরোজন, ইরোজনের কবলে, ইরোজনের ঝুঁকিতে বা ইরোজনের হুমকিতে আছে বিভিন্ন মেলাগুলো গ্রাম, কেন আছে বলো? কারণ বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এখন নদীমাতৃক দেশে নদী থাকাটা তো স্বাভাবিক, তো নদী আমাদের প্রত্যেকটা জায়গায় নদী আছে, ওই নদী যদি মানে ক্ষয় হয়ে আমরা বিলীন হয়ে যায় এর মধ্যে, তাই বলছে যে প্রত্যেকটা গ্রামের লোকজন বা প্রত্যেকটা গ্রামের লোকজন, অনেক গ্রামের লোকজন এই ইরোজনের থ্রেটে আছে, ভয় আছে, হুমকিতে আছে। প্রত্যেকটা গ্রামে তো প্রায় নদী আছে, অল্প করে তো কিছু নাই, এরকম অবস্থা। যাই হোক, তারপর কাছে হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বসবাস করে, এন্ড হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক, মেহেরজান কোথায় বসবাস করে, মেহেরজান লিভস ইন ইসলাম, ওইটুকু লিখবা। তারপর প্রশ্ন বলছি হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক, তার যে থাকা জায়গাটা দেখতে কেমন বলো? এটা কিন্তু ওই যে 19 সালে পড়েছে, তার মানে ওই যে এক লাইন বললাম না, 2-3 লাইন বেশি ছিল, ওর মধ্যে থেকে আসছে লাস্টের প্রশ্নটা, কেমন ছিল তার বাড়িটা, ছিল একটা, তোমার একটা এই যে ইমেজ আছে দেখলা না তোমাদের মূল বইতে, দেখবে একটা ইমেজ আছে, ওই মেহেরজান গল্পে একটা ইমেজ আছে, ওই ইমেজটা দেখলে তুমি বলতে পারবে যে তার বাড়িটা, তার ঘরটা কেমন ছিল দেখতে, ঠিক আছে? অনেক ছোট ছিল, ভাঙ্গা ছোট ছিল, ওই লিখে দেবো। হোয়াট হ্যাপেন্স দেন, তখন কি ঘটে? কখন কি ঘটে তা তো কিছু বলেই যায়, কি করতে হবে এটা? ও মানে তার মানে হোয়াটস হ্যাপেন দেন, তখন কি ঘটে, তার মানে তুমি লিখবা যে মেহেরজানের সাথে, এখানে হয়তো জাস্ট এখানে একটা প্রশ্ন আছে দেয়নি, যাই হোক আমরা এখানে উত্তর করার চেষ্টা করি। হোয়াট হ্যাপেন দেন, তখন কি ঘটে, তুমি লিখবা তখন মেহেরজানের সাথে ঘটে একটা ঘটে, কি ঘটে, তার ভূ সম্পত্তি যা সবকিছু কেড়ে নেয়, এগুলো লিখবে, এগুলো ঘটে, ঠিক আছে? হাউ ক্যান উই রিডিউস, আমরা কিভাবে কমাতে পারি দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল,
মানে ক্রমবর্ধমান যে শেল্টারলেস পিপল মানে গৃহহীন মানুষজন আছে, এফেক্টেড বাই রিভার এরোশন, নদী ভাঙ্গনের এফেক্টে বা নদী ভাঙ্গনের কারণে যে অনেকগুলো শেল্টারলেস পিপল মানে হোমলেস পিপল বা গৃহহীন মানুষ তৈরি হয়, এটা এই নাম্বারটা কমানোর জন্য আমরা কি করতে পারি বলো? আমরা ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্ট করতে পারি, আর কি করতে পারি? রিভার এরোশন কমাতে পারি। কিভাবে কমাবো? গাছ লাগাবো। এবং এই যে যারা হোমলেস হয় তাদের কি করবো? তাদেরকে মানে সরকারের পক্ষ থেকে বাড়ি ঘরের ব্যবস্থা করবো, এটা মানে নিজেদের পক্ষ থেকে ব্যবস্থা করবো, এটা। তো আশা করি এই যে মেহেরজানের গল্পটা অনেক গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এসএসসি 27 যারা আছো তাদের যে কোনো যশোর মানে যে কোনো বোর্ডে পড়বে, এটা যে কোনো বোর্ডে পড়বেই, দুই দিন বোর্ডে আসতে পারে। মেহেরজান অনেক গুরুত্বপূর্ণ। পুরো বইতে যদি বলো যে 10টা প্যাসেজ দেখা যায় পুরো বই থেকে, তার মধ্যে মেহেরজান একটা হবে। তো মেহেরজান ওরকম অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য তোমার মেহেরজানের গল্পটা সুন্দর করে পড়বা। এর এমসিকিউ আমি অল্প করে দেখাচ্ছি কিছু, আরো তোমরা তোমাদের বোর্ড কোয়েশ্চেন তোমাদের হলো টেস্ট পেপার থেকে দেখে নিবা। আর প্রশ্ন তিনটা বোর্ডের প্রশ্ন আমি দেখা দিলাম। প্রশ্নগুলো তো একেবারে সহজ, তোমরা দেখলাই প্রশ্ন সহজেই পড়বে। মেহেরজান নিয়ে চাপ খাওয়ার দরকার নাই। তোমার গল্পটা মনে রাখবা, গল্পের প্রত্যেকটা শব্দের অর্থ তোমার জানা লাগবে। দেখছো না যে ওই যে শাটার্ড মিন্স দেশে, ডেমোলিশ মিন্স দেশে, তুমি কিভাবে পারবে এগুলো পারার জন্য তোমার অর্থ জানা লাগবে। এই জন্য ভাইয়া তোমরা চেষ্টা করবা অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার। এবং আমাদের গোল্ডেন একাডেমি থেকে এরকম এইভাবে গোল্ডেন একাডেমি থেকে এভাবে আমরা তোমাদের যে ইএফটি বই আছে মানে ইংলিশ ফর টুডে বই আছে, বইয়ের যেগুলো গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এভাবে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, অনেক প্র্যাকটিস করবো। তো আজকে এতটুকুই। তো পরবর্তী ক্লাসের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার ভিডিও মানে আমার ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অসুবিধা পাও সেখানে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম, বাই বাই।